শুরু করছি আজকের প্রশ্ন বরাবরের মতো একই বই থেকে, অর্থাৎ একই গাইড বই থেকে, ফ্রেন্ডস বুক কর্নারের। তো প্রশ্ন যতগুলো বানাচ্ছি মনে হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নারে একটা পাবলিসিটি, অর্থাৎ একটা অ্যাডভার্টাইজ করা হচ্ছে। যাই হোক, আমরা সচরাচর সবাই এই গাইড বইটা বেশি পছন্দ করে থাকি, সেজন্য আমার ভিডিওটাও ওই গাইড বই কেন্দ্রিকই। How does Eliot distinguish between the intellectual poet and the reflective poet in the metaphysical poets? Which does he prefer and why? এলিয়ট কিভাবে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস প্রবন্ধে বুদ্ধিবৃত্তিক কবি ও চিন্তাশীল কবির মধ্যে পার্থক্য করেছেন, তিনি কাকে বেশি পছন্দ করেন এবং কেন? উত্তর, অ্যান্সার, এলিয়ট distinguishes between the intellectual poet and the reflective poet in his famous critical essay The Metaphysical Poets. এলিয়ট তার বিখ্যাত সমালোচনামূলক প্রবন্ধ দ্য মেটাফিজিক্যাল পোয়েটসে বুদ্ধিবৃত্তিক কবি ও চিন্তাশীল কবির মধ্যে একটা পার্থক্য করেছেন। Then he gives reasons for preferring the intellectual poets. Then he gives reasons for preferring the intellectual poets. তারপর তিনি বুদ্ধিবৃত্তিক কবিদের বেশি পছন্দ করার কারণ ব্যাখ্যা করেছেন। Eliot holds a comparison between the so-called metaphysical poets and the poets of the later period, 18th and 19th centuries, especially Tennyson and Browning, the two most famous poets of the Victorian period. এলিয়ট তথাকথিত মেটাফিজিক্যাল কবিদের সঙ্গে পরবর্তী যুগের অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর কবিদের তুলনা করেছেন, বিশেষ করে টেনিসন ও ব্রাউনিংকে, যারা ভিক্টোরিয়ান যুগের দুইজন সবচেয়ে বিখ্যাত কবি। থ্রু দ্য কম্প্যারিজন এলিয়ট প্রুভস, এই তুলনার মাধ্যমে এলিয়ট প্রমাণ করেন দ্যাট দ্য মেটাফিজিক্যালস ওয়ার ইন্টালেকচুয়াল অ্যান্ড দ্য পোয়েটস অফ দ্য লেটার এজেস ওয়ার রিফ্লেকটিভ, যে মেটাফিজিক্যাল কবিরা ছিলেন বুদ্ধিবৃত্তিক এবং পরবর্তী যুগের কবিরা ছিলেন চিন্তাশীল। The dramatic verse of the later Elizabethan and early Jacobean dramatists expresses a degree of development of sensibility. পরবর্তী এলিজাবেথীয় ও প্রারম্ভিক জ্যাকবীয় নাট্যকারদের নাট্যকবিতায় সংবেদনশীলতার এক ধরনের বিকাশ প্রকাশ পেয়েছে। In Chapman, for instance, we observe a direct sensuous apprehension of thought or recreation of thought into feeling. উদাহরণস্বরূপ, চ্যাপম্যানের রচনায় আমরা চিন্তার প্রত্যক্ষ ইন্দ্রিয়গ্রাহ্য উপলব্ধি অথবা চিন্তাকে অনুভূতিতে রূপান্তর দেখতে পাই। This is found in the metaphysical poets who were the successor of the aforementioned dramatist. এটি সেই মেটাফিজিক্যাল কবিদের মধ্যে দেখা যায় যারা উল্লেখিত নাট্যকারদের উত্তরসূরি ছিলেন। The possessed a mechanism of sensibility which could devour any kind of experience. তাদের এমন এক সংবেদনশীলতার ক্ষমতা ছিল যা যে কোনো ধরনের অভিজ্ঞতাকে গ্রহণ করতে পারত। They are simple, artificial, difficult or fantastic as their predecessors were. তারা তাদের পূর্বসূরীদের মতোই সরল, কৃত্রিম, জটিল বা কল্পনাপ্রবণ ছিলেন। After the metaphysicals, a dissociation of sensibility set in, which was aggravated by Milton and Dryden, two of the greatest poets of the 17th century. মেটাফিজিক্যাল কবিদের পরে সংবেদনশীলতার বিচ্ছেদ শুরু হয়, যা সপ্তদশ শতাব্দীর দুই মহান কবি মিল্টন ও ড্রাইডেন আরও তীব্র করে তোলেন। As a result, the language went on and in some respects improved. ফলস্বরূপ ভাষার অগ্রগতি ঘটে এবং কিছু ক্ষেত্রে উন্নতিও হয়। The best verse of Collins, Gray and so on satisfies some of our fastidious demands better than that of Donne or Marvell or King. কলিন্স, গ্রে প্রমুখের শ্রেষ্ঠ কবিতাগুলো আমাদের সূক্ষ্ম রুচির কিছু চাহিদা ডন মার্ভেল বা কিং এর তুলনায় ভালোভাবে পূরণ করে।
But while the language become more refined, the feeling become more crude. কিন্তু ভাষা যত পরিশীলিত হয়েছে অনুভূতি তত বেশি স্থূল হয়েছে। For instance, the feeling and the sensibility expressed in Grace Elise is cruder than that in Marvel's toy his to his coy mistress Marvels to his coy mistress। উদাহরণস্বরূপ গ্রেড এলিজিতে প্রকাশিত অনুভূতি ও সংবেদনশীলতা মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেসের তুলনায় বেশি স্থূল। Things went on, and in the most famous of the Victorian poets, Tennyson and Browning, the difference became more prominent. এই ধারা চলতে থাকে এবং ভিক্টোরিয়ান যুগের সবচেয়ে বিখ্যাত কবি টেনিসন ও ব্রাউনিংয়ের মধ্যেও এই পার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে। It was the difference between the intellectual poets, the metaphysicals, and the reflective poets of the later period, like Tennyson and Brownings. এটি ছিল বুদ্ধিভিত্তিক কবি অর্থাৎ মেটাফিজিক্যাল কবি এবং চিন্তাশীল কবি অর্থাৎ পরবর্তী যুগের কবি যেমন টেনিসন ও ব্রাউনিংয়ের মধ্যে পার্থক্য। A comparison between the Wood of Lord Herbert and poem of Tennyson shows that the former poet was intellectual and the later reflective. লর্ড হার্বার্টের উড এবং টেনিসনের একটি কবিতার তুলনা দেখায় যে প্রথমজন ছিলেন বুদ্ধিবৃত্তিক আর দ্বিতীয়জন ছিলেন চিন্তাশীল। টেনিসন অ্যান্ড ব্রাউনিং থট বাট দে ডিড নট ফিল দেয়ার থটস অ্যাজ ইমিডিয়েটলি অ্যাজ দ্য অর্ডার অফ এ রোজ। টেনিসন ও ব্রাউনিং চিন্তা করতেন কিন্তু তারা তাদের চিন্তাকে গোলাপের সুবাসের মতো তাৎক্ষণিকভাবে অনুভব করাতেন না। But to Donne, a metaphysical a thought was an experience, it modified his sensibility. কিন্তু ডনের কাছে যিনি একজন মেটাফিজিক্যাল কবি, চিন্তা ছিল এক ধরনের অভিজ্ঞতা, এটি তার সংবেদনশীলতাকে পরিবর্তিত করত। এ মেটাফিজিক্যাল পয়েট কনস্ট্যান্টলি অ্যামালেগমেটেড এ ডিসপারেট এক্সপেরিয়েন্স। একজন মেটাফিজিক্যাল কবি সর্বদা বিচিত্র অভিজ্ঞতাগুলোকে একত্রিত করতেন। এলিয়ট রেফার্স দ্য ইন্টেলেকচুয়াল পয়েট দ্য মেটাফিজিক্যালস ফর ভেরিয়াস রিজনস। এলিয়ট নানা কারণে বুদ্ধিবৃত্তিক কবিদের অর্থাৎ মেটাফিজিক্যাল কবিদের বেশি পছন্দ করেন। দ্য পসিবল ইন্টারেস্টেস অফ পয়েট আর আনলিমিটেড। একজন কবির সম্ভাব্য আগ্রহের ক্ষেত্র অসীম। দ্য মোর ইন্টেলিজেন্ট অর ইন্টেলেকচুয়াল হি ইজ দ্য মোর হি উইল হ্যাভ ইন্টারেস্টেস। তিনি যত বেশি বুদ্ধিমান বা বুদ্ধিবৃত্তিক হবেন তার আগ্রহ তত বেশি হবে। উই রিডার্স উই ওয়ান্ট দ্যাট হি টার্নস দ্যাম ইন্টু পোয়েট্রি, নট মিয়ারলি মেডিটেট অন দ্যাম। আমরা অর্থাৎ পাঠকরা চাই তিনি এসবকে কবিতায় রূপ দিন, শুধু তা নিয়ে ধ্যান না করুক। দ্য ইন্টেলেকচুয়াল পোয়েটস আর কোয়াইট up to our expectations. The intellectual poets are quite up to our expectations. বুদ্ধিবৃত্তিক কবিরা আমাদের প্রত্যাশার যথেষ্ট পূরণ করেন। They might have had some faults. They might have had some faults, but they were at least engaged in the task of trying to find the verbal equivalent for স্টেটস অফ মাইন্ড অ্যান্ড ফিলিং। তাদের কিছু ত্রুটি থাকতে পারে কিন্তু তারা অন্তত মন ও অনুভূতির অবস্থায় যথাযথ ভাষাগত প্রকাশ খুঁজে বের করার কাজে নিয়োজিত ছিলেন। দে ওয়ার মোর ম্যাচিউর অ্যান্ড মোর এন্ডিউরিং দ্যান দ্য রিফ্লেক্টিভ পোয়েটস হু ওয়ার সার্টেনলি অফ নট লেস লিটারি অ্যাবিলিটি। তারা চিন্তাশীল কবিদের তুলনায় বেশি পরিণত এবং বেশি স্থায়ী ছিলেন, যদিও সেই কবিদের সাহিত্যিক ক্ষমতা কোনো অংশে কম ছিল না। Moreover, the writer prefers the intellectuals because they fulfill the demands of the present civilization better. তদুপরি লেখক বুদ্ধিবৃত্তিক কবিদের বেশি পছন্দ করেন কারণ তারা বর্তমান সভ্যতার চাহিদা আরও ভালোভাবে পূরণ করেন। দ্য পোয়েটস অফ দ্য প্রেজেন্ট সিভিলাইজেশন মাস্ট বি ডিফিকাল্ট। বর্তমান সভ্যতার কবিদের জটিল হতে হবে। দে মাস্ট বিকাম মোর অ্যান্ড মোর কম্প্রিহেন্সিভ, মোর এলুসিভ, মোর ইনডাইরেক্ট
ইন অর্ডার টু ফোর্স দেয়ার ল্যাঙ্গুয়েজ ইন্টু মিনিং, তাদের ভাষাকে অর্থবহ করতে হলে তাদের আরও বেশি ব্যাপক, আরও ইঙ্গিতপূর্ণ এবং আরও পরোক্ষ হতে হবে। দে মাস্ট বি ইন আদার ওয়ার্ডস লাইক দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস, দ্য ইন্টেলেকচুয়াল পয়েন্টস, অন্য কথায় তাদের মেটাফিজিক্যাল কবিদের মতো অর্থাৎ বুদ্ধিভিত্তিক কবিদের মতো হতে হবে। দেয়ার মেথড মাস্ট বি লাইক দ্য কনসিট অব দ্য ইন্টেলেকচুয়াল পয়েন্টস, তাদের পদ্ধতি বুদ্ধিবৃত্তিক কবিদের কনসিট অভিনব বা উপমা দূরবর্তী তুলনা এর মতো হতে হবে। তো এবার পড়ছি ওয়ার্ড মিনিং। ডিস্টিংগুইশ পার্থক্য করা, ইন্টালেকচুয়াল বুদ্ধিবৃত্তিক, রিফ্লেকটিভ চিন্তাশীল বা মননশীল, প্রিফেয়ার বেশি পছন্দ করা, ক্রিটিক্যাল সমালোচনামূলক, এসে প্রবন্ধ, কম্প্যারিজন তুলনা, সকল্ড তথাকথিত, মেটাফিজিক্যাল অধিবিদ্যাগত বা মেটাফিজিক্যালি বলতে পারি আমরা, লেটার পিরিয়ডস পরবর্তী যুগসমূহ, স্পেশালি বিশেষ করে, ফেমাস বিখ্যাত, ভিক্টোরিয়ান যুগের, প্রুফস প্রমাণ করে, ড্রামাটিক্স নাটকীয়, ভার্স পদ্য কবিতা, ড্রামাটিস্ট নাট্যকারগণ, এক্সপ্রেসেস প্রকাশ করা বা প্রকাশ করে, ডিগ্রি মাত্রা ডেভেলপমেন্ট বিকাশ, সেন্সিবিলিটি সংবেদনশীলতা, ইনস্ট্যান্স উদাহরণ, অবজার্ভ লক্ষ্য করা, ডাইরেক্ট প্রত্যক্ষ বা সরাসরি, সেন্সুয়াস ইন্দ্রিয়গ্রাহ্য, অ্যাপ্রিহেনশন উপলব্ধি, থট চিন্তা, রিক্রিয়েশন পুনর্গঠন বা নতুনভাবে সৃষ্টি, সাকসেসর্স উত্তরসূরি, অ্যাফরমেনশনেড পূর্বোল্লিখিত, উল্লেখিত, পজেট অধিকারী ছিল, মেকানিজম প্রক্রিয়া, ক্ষমতা, ডেভর গ্রাস করা, এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা, আর্টিফিশিয়াল কৃত্রিম, ডিফিকাল্ট জটিল, ফ্যান্টাস্টিক কল্পনাপ্রবণ, প্রেডিসেসর্স পূর্বসূরি, ডিসোসিয়েশন বিচ্ছেদ, অ্যাগ্রাভেটেড তীব্র করা, রেজাল্ট ফলাফল, ইমপ্রুভড উন্নত হয়েছে, স্যাটিসফাই সন্তুষ্ট করে, ফ্যাস্টিডিউয়াস সূক্ষ্ম রুচি সম্পন্ন, ডিমান্ডস চাহিদা, রিফাইন্ড পরিশীলিত, ক্রুড স্থূল, এক্সপ্রেসড প্রকাশিত। ফরমিনেন্ট স্পষ্ট, ফর্মার পূর্বের, লেটার পরের, ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে, অর্ডার সুবাস, মডিফাইড পরিবর্তন করেছে, কনস্ট্যান্টলি সর্বদা, অ্যামালেগমেটেড একত্রিত করেছে, ডিসপারেট ভিন্নধর্মী, বিচিত্র, ভেরিয়াস বিভিন্ন, পসিবল সম্ভাব্য, আনলিমিটেড অসীম, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, রিডার্স পাঠকবৃন্দ, মিয়ারলি কেবলমাত্র, মেডিটেট গভীরভাবে চিন্তা করা, এক্সপেকটেশনস প্রত্যাশা, ফলস ত্রুটি, এঙ্গেজড নিয়োজিত, টাস্ক কাজ, ট্রাইং চেষ্টা করা, ভার্বাল ভাষাগত, ইকুইভ্যালেন্ট সমতুল্য প্রকাশ, স্টেটস অফ মাইন্ড মানসিক অবস্থা, ম্যাচিওর পরিণত, ইন্ডিউরিং স্থায়ী, লিটারারি সাহিত্যিক, অ্যাবিলিটি ক্ষমতা, রাইটার লেখক, ফুলফিল পূরণ করা, সিভিলাইজেশন সভ্যতা, কম্প্রিহেন্সিভ ব্যাপক, অ্যালিউসিভ ইঙ্গিতপূর্ণ, ইনডাইরেক্ট পরোক্ষ, ফোর্স বাধ্য করা, জোর দেওয়া, ল্যাঙ্গুয়েজ ভাষা, মিনিং অর্থ, মেথড পদ্ধতি, কনসেপ্ট অভিনব উপমা, ডিমান্ড প্রয়োজন, ওয়ার্ড মিনিং ইংলিশ, এগুলা হয়ে গেছে। আবার এখানে বারবার করে দেওয়া আছে ওয়ার্ড মিনিং। তো যাই হোক, পরে ঠিক করে নেব এই ইয়েটা। তো আমরা যদি এর বাংলা অনুবাদটা পড়ি তাহলে টি.এস. এলিয়ট তার বিখ্যাত প্রবন্ধ দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস এ কবিদের দুই ভাগে ভাগ করেছেন, বুদ্ধিবৃত্তিক কবি আর চিন্তাশীল কবি। তারপর তিনি কারণ দেখিয়েছেন কেন বুদ্ধিবৃত্তিক কবিদের বেশি পছন্দ করেন। এলিয়ট তথাকথিত মেটাফিজিক্যাল কবিদের সঙ্গে তুলনা করেছেন পরবর্তী যুগের অর্থাৎ অষ্টাদশ ও ঊনবিংশ শতকের কবিদের, বিশেষ করে ভিক্টোরিয়ান যুগের দুই বিখ্যাত কবি টেনিসন ও ব্রাউনিংয়ের কথা বলেছেন।
এই তুলনার মধ্যে দিয়ে এলিয়ট প্রমাণ করেন যে মেটাফিজিক্যাল কবিরা ছিলেন বুদ্ধিবৃত্তিক, আর পরের যুগের কবিরা ছিলেন চিন্তাশীল। এলিজাবেথান যুগের শেষ দিকে এবং জ্যাকোবিয়ান যুগের শুরুর দিকে নাট্যকারদের নাটকীয় কবিতায় অনুভূতি একটা গভীর বিকাশ দেখা যায়। যেমন চ্যাপম্যানের লেখায় আমরা দেখি চিন্তাকে সরাসরি ইন্দ্রিয় দিয়ে ধরা অথবা চিন্তাকে নতুন করে অনুভূতিতে বদলে ফেলা, এই গুণটাই মেটাফিজিক্যাল কবিদের মধ্যে ছিল, যারা ওই নাট্যকারদের উত্তরসূরি। তাদের অনুভূতি এমন এক যন্ত্র ছিল যা যে কোনো অভিজ্ঞতাকেই গিলে ফেলতে পারত। তারা তাদের পূর্বসূরিদের মতোই কখনো সহজ, কখনো কৃত্রিম, কখনো জটিল, কখনো উদ্ভট ছিলেন। মেটাফিজিক্যালদের পরের অনুভূতি বিচ্ছেদ শুরু হয়। মেটাফিজিক্যালদের পরে অনুভূতির বিচ্ছেদ শুরু হয়। সপ্তদশ শতকের দুই বড় কবি মিল্টন আর ড্রাইডেন এই বিচ্ছেদকে আরও বাড়িয়ে তোলেন। ফলে ভাষার উন্নতি হলো, কিছু কিছু ক্ষেত্রে আরও পরিশীলিত হলো। কলিন্স ও গ্রের প্রমুখের সেরা কবিতার আমাদের রুচির অনেক অনেক দাবি ডান, মার্ভেল বা কিং এর কবিতার চেয়েও ভালোভাবে মেটায়। কিন্তু ভাষা যতই মার্জিত হয়েছে, অনুভূতি ততই ভোঁতা হয়েছে। যেমন গ্রের এলিজিতে যেমন অনুভূতি ও সংবেদনশীলতা আছে, তা মার্বেলের টু হিজ কয় মিস্ট্রেস এর চেয়ে অনেকটাই স্থূল বা অনেকটাই কম। স্থূল মানে এখানে কম। এই ধারা চলতে থাকে। ভিক্টোরিয়ান যুগের সবচেয়ে বিখ্যাত কবি টেনিসন ও ব্রাউনিংয়ের সময় এসে পার্থক্যটা আরও স্পষ্ট হয়ে ওঠে। এটাই হলো বুদ্ধিবৃত্তিক কবি, মেটাফিজিক্যালরা আর চিন্তাশীল কবি টেনিসন ও ব্রাউনিংয়ের মতো পরবর্তী যুগের কবিদের পার্থক্য। লর্ড হার্বার্টের একটি উড আর টেনিসনের একটি কবিতার পাশাপাশি রাখলে বোঝা যায় হার্বার্ট ছিলেন বুদ্ধিবৃত্তিক আর টেনিসন ছিলেন চিন্তাশীল। টেনিসন ও ব্রাউনিং চিন্তা করতেন ঠিকই, কিন্তু তারা সেই চিন্তাকে গোলাপের গন্ধের মতো সরাসরি অনুভব করতে পারতেন না। অথচ মেটাফিজিক্যাল কবি ডানের কাছে একটি চিন্তা ছিল একটা অভিজ্ঞতা, সেই চিন্তা তার অনুভূতিকে বদলে দিত। একজন মেটাফিজিক্যাল কবি সবসময় ভিন্ন ভিন্ন, এমনকি বিপরীত অভিজ্ঞতাকেও একসঙ্গে মিলিয়ে দিতে পারতেন। এলিয়ট বুদ্ধিবৃত্তিক কবিদের অর্থাৎ মেটাফিজিক্যালদের বেশি পছন্দ করেন কয়েকটি কারণে। একজন কবির আগ্রহের জায়গায় অসীম হতে পারে। তিনি যত বুদ্ধিমান ও বুদ্ধিবৃত্তিক হবেন, তার আগ্রহ তত বেশি হবে। আমরা পাঠকেরা চাই তিনি সেই আগ্রহগুলোকে কবিতায় রূপ দেবেন, শুধু সেগুলো নিয়ে ভাববেন না। বুদ্ধিবৃত্তিক কবিরা আমাদের এই আশা পূরণ করেন। তাদের হয়তো কিছু দোষ ছিল, কিন্তু তারা অন্তত মনের ও অনুভূতির অবস্থাগুলোর জন্য সঠিক শব্দ খুঁজে বের করার কাজে লেগে থাকতেন। তারা ছিলেন বেশি পরিণত এবং বেশি টেকসই। চিন্তাশীল কবিদের সাহিত্যিক ক্ষমতা কম ছিল না, কিন্তু তারা এদিক দিয়ে পিছিয়ে ছিলেন। তাছাড়া এলিয়ট বুদ্ধিবৃত্তিক পছন্দ করেন কারণ তারাই বর্তমান সভ্যতার দাবি ভালোভাবে মেটাতে পারেন। আজকের সভ্যতার কবিকে অবশ্যই জটিল হতে হবে, ভাষাকে অর্থবহ করে তুলতে তাকে আরও ব্যাপক, আরও ইঙ্গিতপূর্ণ, আরও পরোক্ষ হতে হবে। এক কথায় তাকে হতে হবে মেটাফিজিক্যাল কবিদের মতো বুদ্ধিবৃত্তিক কবি। তার পদ্ধতিও হতে হবে বুদ্ধিবৃত্তিক কবিদের কনসিটের মতো। আমরা যদি আরেকটু ভালোভাবে পড়তে চাই তাহলে মানে 2 নম্বর অপশনটা আমি পরে করছি। টি.এস. এলিয়ট একজন বড় কবি ও সমালোচক ছিলেন। তিনি বলেছেন কবি দুই রকমের হয়, বুদ্ধির কবি বা ইন্টালেকচুয়াল পয়েট, যেমন ডান, মার্ভেল, এরা মেটাফিজিক্যাল পয়েট। এরা কেমন? আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এরা কেমন? ভাবনা আর অনুভূতি একসাথে থাকে। মাথায় কোনো চিন্তা এলে সেটা তারা মন দিয়ে বুঝতে পারে। যেমন গোলাপের গন্ধ নাকে লাগলে আমরা সাথে সাথে খুশি হয়ে যায়, ঠিক তেমনি কোনো কথা ভাবলে তারা সেটা অনুভব করতো। এরা কঠিন জিনিস, মজার জিনিস সব কিছুকে কবিতায় মিশিয়ে দিতে পারতো। যেন অনেক রকম স্বাদ একসাথে মিশিয়ে নতুন খাবার বানানো। এদের কাছে ভাবনা মানেই অভিজ্ঞতা। চিন্তার কবি রিফ্লেকটিভ পয়েন্ট, যেমন টেনিসন ও ব্রাউনিং ভিক্টোরিয়ান যুগের। এরা কেমন? এরা অনেক ভাবে, কিন্তু সেই ভাবনাটা মন দিয়ে টের পায় না। তাদের ভাষা সুন্দর, কথাগুলো গোছানো, কিন্তু মনের ভেতর অনুভূতিটা একটু কম। যেমন গ্রে এর কবিতা পড়তে ভালো লাগে, কিন্তু মার্ভেল এর টু হিজ কয় মিস্ট্রেস পড়লে মনের ভেতরটা বেশি নাড়া দেয়। ইলিয়ট কেন বুদ্ধির কবিদের বেশি পছন্দ করেন? তারা
সব কিছু নিয়ে কবিতা লিখতে পারেন। একজন বুদ্ধিমান মানুষের মাথায় অনেক কিছু আসে, বুদ্ধির কবিরা সেগুলো শুধু ভেবে বসে থাকে না, কবিতা বানিয়েও ফেলে। তারা সাহসী, মনের অবস্থা আর অনুভূতি বোঝানোর জন্য নতুন নতুন শব্দ খোঁজে, ভুল করলে চেষ্টা করে। এখনকার দিনের জন্য দরকার এখনকার এখনকার দিনের জন্য দরকার, এখন পৃথিবীটা কঠিন, অনেক কিছু বুঝতে হয়, তাই এখনকার কবিকেও একটু কঠিন হতে হবে, অনেক কিছু মিশিয়ে ইশারা দিয়ে কথা বলতে হবে, ঠিক মেটাফিজিক্যাল কবিদের মতো। এক কথায় বুদ্ধির কবিরা ভাবনা আর অনুভূতিকে বন্ধু বানিয়ে ফেলে। বন্ধু বুদ্ধির কবিরা ভাবনা আর অনুভূতিকে বন্ধু বানিয়ে ফেলে, আর চিন্তার কবিরা শুধু ভাবনাটাকে নিয়ে বসে থাকে। তাই এলিয়ট বুদ্ধির কবিদের মানে মেটাফিজিক্যাল কবিদের বেশি ভালোবাসেন। তো আজকের প্রশ্ন ছিল এই পর্যন্তই। আবার পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হব ইনশাল্লাহ।